অনেকে তার এক্স বয়ফ্রেন্ড ফারহানের গল্প শুনিয়েছিল। অনেক সেটা এখনো মনে রেখেছে, আবার সুযোগ পেয়ে তাকে খোঁচাও দিচ্ছে। কি বদের হাড্ডি রে বাবা। নোরা মুখ হা করে সরু চোখে তাকালো, তারপর অনেকের বাহুতে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, মজা নিচ্ছেন তাই না? অনেক হাসতে হাসতে বলল, যদিও ফারহানের বিষয়টা আমি জানতাম, তবুও তোমার মুখ থেকে শুনতে মজা লাগছিল। তোমার ইনোসেন্সনেস দেখেও ভালো লাগছিল। আপনি আসলেই বদের হাড্ডি। আচ্ছা এখন বলুন তো আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল? অনেক বড় গুনতে লাগলো। 1 2 3 4। নোরা অবাক হয়ে বলল, এতগুলো গার্লফ্রেন্ড ছিল? খুব বেশি না, 4.5টা। মানে গার্লফ্রেন্ড আবার 8.5টা হয় কিভাবে? মানে একজনের সাথে রিলেশন হওয়ার আগেই ব্রেকআপ হয়ে গেছে, তাই সে আমার হাফ গার্লফ্রেন্ড, হাফ এক্স। নোরা হা করে তাকিয়ে আছে। অনেকের কথার আগাগোড়া তার মাথায় ঢুকছে না। নোরাকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে অনেক হেসে দিল, বলল, কি? নোরা কথা না বলে আবার অনেকে মারতে শুরু করলো। আর অনেক তো হেসেই খুন। হাসতে হাসতে বলল, আরে মারছো কেন? সত্যি করে বলুন কয়টা গার্লফ্রেন্ড ছিল আপনার, আর তাদের সাথে কি কি করেছেন? সবাইকে কি কিস করেছেন? এজন্যই তো বলি এত ভালো কিসিং কোথা থেকে শিখলেন? তাহলে স্বীকার করছো আমি গুড কিসার? সামান্য ঝুঁকে এলো অনেক। নোরা হকচকিয়ে গেল, রাগী কণ্ঠে বলল, আপনি বলবেন? আচ্ছা বলছি, মজা করেছি। আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। নোরা সন্দেহের দৃষ্টিতে বলল, সত্যি? না সত্যি রে বাবা, এখন কি প্রমাণ লাগবে? প্রমাণ লাগবে না, কিন্তু এটা বলুন তাহলে আপনি কিস করা কিভাবে শিখলেন? বোকামে এসব শিখতে গার্লফ্রেন্ড থাকা লাগে? মুভি দেখেও তো শেখা যায়। মুভি তো আমিও দেখি, কই আমি তো শিখিনি। তুমি তো তামিল, হিন্দি, বাংলা এসব দেখো, ইংলিশ মুভি কখনো দেখেছো? নোরা মাথা নেড়ে বলল, ওদের ইংরেজি আমি বুঝি না, সাবটাইটেলেও পড়তে পারি না, সব মিলিয়ে দেখা হয় না। আচ্ছা এসব বাদ দাও, অন্তত টাইটানিক তো দেখেছো? ওটাও দেখিনি, হিন্দি ডাবিং অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই দেখাও হয়নি। অনেক মৃদু হেসে নোরার মাথায় হাত বুলিয়ে বলল, আরে আমার ওটা কত ইনোসেন্ট। থাক, তোমাকে এসব দেখতেও হবে না, জানতেও হবে না, তুমি এমনই থাকো। হঠাৎ কিসের একটা শব্দে দুজনেই চমকে উঠল তারা। অনেক সরে গেল নোরার কাছে থেকে। নোরাও আশেপাশে খুঁজতে লাগলো। কারো কথার আওয়াজ শোনা যাচ্ছে, হাসির আওয়াজও আসছে। নোরার হালকা ভয় লাগলো। অনেকের হাত ধরে বলল, এখানে মনে হয় কেউ আছে, চলুন চলে যাই। সামনে তাকাও। নোরা অনেকের ইশারায় বারবার সামনে তাকাতে অবাক হয়ে গেল। আলভিয়ার অন্তরা একসাথে খুবই অন্তরঙ্গ অবস্থায়। নোরা দেখে ভীষণ লজ্জা লাগলো। অনেক বলল, আলভির রুমে সাব্বির ভাই ছিল, তাই হয়তো ওরা এখানে এসেছে। নোরা অনেকের চোখ ধরে বলল, আপনি কেন দেখছেন, তাকাবেন না? অনেকে হাসি দিল, বলল, আচ্ছা তাকাবো না, চলো এখান থেকে। না দাঁড়ান, ওদেরকে একটু ডিস্টার্ব করি। ডিস্টার্ব করবে মানে? কোনো দরকার নেই, শুধু শুধু লজ্জা পাবে। আমি এইভাবে ছেড়ে দিব না, রাত বিরাতে ফষ্টি নষ্টি বের করছি ওদের। নোরা, আমরাও কিন্তু একই কাজ করছিলাম। যদি ওরা আমাদের আগে দেখতো তখন আমরাও অস্বস্তিতে পড়তাম, তাই ছেড়ে দাও। আমরা দেখেছি, এটা ওদের জানানোর কোনো দরকার নেই। আমরা কি ওদের মতো এসব করছিলাম? তবুও বাদ দাও না ভাই। না, আমি বাদ দিব না। এত বড় একটা জিনিস দেখে ফেলেছি, আর অন্তকে একটু জ্বালাবো না, তাই কি হয় নাকি? অন্তরা তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার তো ছোট ভাই আর ছাত্রী। আমি কিভাবে? এত সাধু সাজেন না তো। অন্ত এখন আর আপনার ছাত্রী না, আপনার শালিকা, তাই আপনি সব করতে পারেন। এই যে নিন পাথর। পাথর দিয়ে কি হবে? একটা পাথর আমি নিব, আর একটা আপনি, তারপর একসঙ্গে ঢিল মারবো। এই না, একদম না, পাগল নাকি? পাগল না, পাগলি। আপনিই তো বলেন। এবার ধরেন। নোরা কথা বলে অনেকের হাতে পাথরটা দিয়ে সামনে তাক করলো, তারপর নিজের হাতেরটাও ঢিল মারতে মারতে অনেককে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? মারেন মারেন। অনেক মারবে না বাধ্য হয়ে নোরাই ওর হাত থেকে নিয়ে ঢিল মারলো, পরে নিজেরটা মারলো, তারপর সাথে সাথে নিচে বসে গেল। অনেককে টেনে বসালো, তারপরে হেসে বলল, এবার শুধু মজা দেখুন। আলভি আর অন্তরা ভয়ে তটস্থ হয়ে উঠে দাঁড়ালো।
আশেপাশে ঢিলের উৎস খুঁজতে খুঁজতে নিজেদের অবস্থা ঠিক করলো। তারপরে কিছুক্ষণ গোজর গোজর করে চলে যেতে লাগলো। ওরা চলে যেতেই নোরা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। অনিকও হাসছে। নোরা বলল, আমি 100% শিওর ওরা ভূতের ভয় পেয়েছে। এখন এই ঘটনা তো কাউকে জানাতেও পারবে না। ভীষণ মজা হবে। অনিক বলল, তুমি এত দুষ্ট কেন নোরা? নোরা কিছু বলছে না, শুধু হেসে যাচ্ছে। শ্রীমঙ্গলে আগেই অনলাইনে রিসর্ট বুক করা ছিল। অনেককে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর ওরা সরাসরি গিয়ে রিসর্টে উঠল। 2 রুমের একটা ঘর, ড্রয়িং রুমে বড় 42 ইঞ্চির একটা টিভি, বেডরুম ড্রয়িং রুম 2 জায়গাতেই এসি, বেডরুমে বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি আর ড্রয়িং রুমে বিলাসবহুল সোফা, দৃষ্টিনন্দন শোপিস, বাথরুমে বাথটাব। শহরের অসাধারণ ব্যবস্থা আছে। নোরা আর অন্তরার জন্য একটা রুম ছেড়ে দেওয়া হয়েছে। নরম গদির বিছানা পেয়ে আরামে আগে একটা ঘুম দিল নোরা। তার চোখে রাজ্যের ঘুম, কারণ সে হাসপাতালে 1 ফোঁটাও ঘুমাতে পারেনি। অন্তরা গত রাতে এখানেই ছিল, তবে তারও ঠিক মতো ঘুম হয়নি। রাতে আলভির সাথে ঘুরতে বের হয়েছিল, কিন্তু সেটা নোরাকে বুঝতে দিল না সে। দুপুরে লাঞ্চ তাদের রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে নোরা কিছুই খায়নি। অনিকটাকে ফোনও করেছিল, সেই ফোন ধরলো অন্তরা। হ্যালো অনিক স্যার। নোরা কোথায়? ও তো ঘুমাচ্ছে, ডাকবো? হ্যাঁ ডাকো। সকাল থেকে কিছু খাইনি মেয়েটা, উঠে লাঞ্চ করতে বলো। অনেক মৃদু হেসে বলল, কাতুকুতু দাও, উঠে যাবে। অন্তরা চোখ বড় বড় করে তাকালো। এই বুদ্ধি তার আগে মাথায় আসেনি কেন? সঙ্গে সঙ্গে নোরার কোমরের 2 সাইড ধরে কাতুকুতু দিতে শুরু করলো অন্তরা। মেয়েটা প্রায় ধরফড়িয়ে উঠে বসলো, রেগে মেগে বলল, তোর সমস্যা কি? অন্তরা হাসতে হাসতে বলল, আমার কোনো সমস্যা নেই, অনিক স্যার বলেছে তোকে এভাবে ওঠাতে। এই তো নে, কথা বল। নোরার কানে ফোনটা চাপিয়ে অন্তরা উঠে গেল। ওই পাশ থেকে অনেকের অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। নোরা বিরক্ত কণ্ঠে বলল, আপনি শিখিয়ে দিয়েছেন তাই না? আপনি তো আচ্ছা শয়তান। হাত মুখ ধুয়ে খেতে বসো, না হলে আরো শয়তানি দেখাবো। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লাগবে না আপনার সারপ্রাইজ। নোরা ফোন রেখে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। অন্তরা ততক্ষণে বের হয়ে গেছে আলভির সাথে। তারা একাকী ঘুরবে। নোরা গোসল সেরে আবারও একই পোশাক পরলো, আর জামা কাপড় সাথে আনেনি সে। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অন্তরা কোথাও নেই। বিছানায় কিছু জিনিস পড়ে আছে, একটা লাল শাড়ি, কালো ব্লাউজ, লাল কাচের চুড়ি আর পুঁতির মালা। পাশে ছোট্ট একটা প্যাকেটে কিছু জিনিস আর একটা চিরকুট। নোরা চিরকুটটা আগে খুললো। অনেকের সুন্দর হাতের লেখা। আজকে ইচ্ছে হলো তোমাকে মনের মতো সাজাবো। তুমি শাড়ি পরতে পারো কিনা জানি না, কোনোদিন তো দেখিনি। তবে আজ কি পরবে আমার জন্য? যদি না পারো তাহলে আমি পরিয়ে দিতেও রাজি। তখন আবার এটা জিজ্ঞেস করো না যে আমি শাড়ি পরানো কোথা থেকে শিখলাম। মুভি দেখে শাড়ি পরানো শেখা যায় না ঠিক, তবে সেটা শেখার আরো অনেক উপায় আছে। আর এটা সত্যি যে তোমাকে শাড়ি পরিহিতা অবস্থায় দেখবো বলেই আমি শাড়ি পরানোটা বিশেষ যত্নে শিখেছিলাম। তোমার জন্য লাল শাড়ি কেন আনলাম জানো? কারণ এই সবুজ শহরে কৃষ্ণচূড়ার মতো সুন্দর লাল তুমিটাকে দেখার আমার বড্ড শখ। সিলেটের চা বাগানে লাল শাড়ি পরে তুমি প্রজাপতির মতো উড়বে, মিষ্টি পরি থেকে হয়ে যাবে লাল পরি, আমার লাল পরি। সবুজের কোলে লাল পরির চঞ্চলতা এনে দিবে আলাদা মাধুর্য। সেই পরিপূর্ণতাকে মুগ্ধ চোখে দেখার সুযোগ কি আমার হবে মিষ্টি পরি? পরবে লাল শাড়িটা আমার জন্য। নোরা চিরকুটটা পরার সময় মুচকে হাসছিল। তার হাত দুটো কাঁপছিল। সে মনে মনে বলল, পরবো, নিশ্চয়ই পরবো। তারপর প্যাকেটটা খুলে বাকি জিনিসগুলো দেখলো। একটা কালো টিপের পাতা, কাজল, লাল লিপস্টিক। নোরা কখনো গাঢ় রঙের লিপস্টিক লাগায় না, তার কেমন লজ্জা লজ্জা লাগে। একবার শুধু অন্তরা জোরে জোরেতে লাগিয়েছিল অনিকের বার্থডের দিন, কিন্তু তখন তো অনিক তার বয়ফ্রেন্ড ছিল না, শুধু স্যার ছিল, তাই এতটা লজ্জা লাগেনি। কিন্তু আজকে কিভাবে এই লাল লিপস্টিক ঠোঁটে লাগাবে ও, তাও আবার অনেকের সামনে? লজ্জাতেই তো মরে যাবে। শাড়িতে পরে সম্পূর্ণ তৈরি হওয়ার পর আয়নাতে নিজেকে দেখেন ওরা, নিজেই হতবাক। বাঙালি সাজে থাকে বাঙালি লাগছে, মনে হচ্ছে লাল চুল আর সাদা চামড়ার কোনো বিদেশিনীর বাঙালি মেশাজার ব্যর্থ চেষ্টা।
তবে নিজের রূপ দেখে আছে নিজেই মুগ্ধ। তার সারা শরীর কাঁপছে। এই রূপ, এই সৌন্দর্য কোথায় ছিল এতদিন? নাকি নিজেকে কখনো ভালো করে দেখেইনি? আয়নার দিকে তাকিয়ে নোরা অবাক হওয়ার ভান করে বলল, এই মেয়ে, কে তুমি? তুমি কি সত্যি আমি? তারপর নিজে নিজেই হেসে উঠল। এর আগে কখনো কারো জন্য এভাবে সাজেনিও, আজকেই প্রথম। ভয়, ভালো লাগা, লজ্জা সব মিলিয়েও অন্যরকম একটা অনুভূতি। জীবনের প্রথম ভালোবাসার অনুভূতিগুলো বুঝি এমনই হয়। হঠাৎ দরজায় খটখট শব্দ হলো। নোরা চমকে উঠতেই দেখলো পেছনে অনেক দাঁড়িয়ে আছে। গ্রুপের সবাই ঘুরতে বের হয়ে গেছে, শুধু অনেক অপেক্ষায় ছিল নোরার জন্য। নোরা লাজুক মুখে তাকালো, মাথা নত করেই রইল। নোরার সৌন্দর্য দেখে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হতে হলো অনেককে। মেয়েটাকে সত্যি লাল পরি লাগছে, যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো রাজকন্যা। এত সুন্দর অনেকের চোখের পলক অজান্তেই স্থির হয়ে গেল, অনেকটা দিশেহারা অবস্থায়। অনেকক্ষণ যাবৎ চেয়ে রইল সে নোরার দিকে। নোরার লাজুক হাসি বজায় রেখেই মাথা নিচু করে বলল, শুধু কি দেখবেনই, কিছু বলবেন না? অনেকের যেন হুঁশ ফিরল। মৃদু হেসে নোরার কাছে এসে ওকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওর কাঁধে মুখ ঠেকিয়ে বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি? মনে হচ্ছে আল্লাহ তোমার এই ফুটফুটে শরীরটা প্রথমে মুলতানি মাটি দিয়ে তৈরি করেছেন, তারপর চন্দনের প্রলেপ মিশিয়ে দিয়েছেন। তাই তো তুমি এত সুন্দর, পবিত্র, পরিচ্ছন্ন। নোরার লজ্জা আরো বেড়ে গেল। অনেকের দিকে ফিরে তাকে জড়িয়ে ধরলো। অনেক হঠাৎ ঠান্ডা গলায় বলল, এই নোরা। নোরা অনেকের বুকে মাথা রেখেই জবাব দিল, চলো বিয়ে করে ফেলি। নোরা হেসে বলল, মানে অপেক্ষা করতে ভালো লাগছে না, আমার তো একদমই তর সইছে না। চলো এখনই বিয়ে করে সংসার পেতে ফেলি, আর ঢাকা ফিরে যাওয়ার দরকার নেই। পাগল হয়েছেন? সত্যি বলছি, বিয়ে করবে নোরা? বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই না এভাবে আমাদের বিয়ে হোক। আমাদের বিয়ে তো এলাহি আয়োজন করে হবে। 7 দিন ব্যাপী রাস্তা সাজানো হবে, গায়ে হলুদ, বৌভাত, বিয়ে, প্রত্যেক অনুষ্ঠানে স্টেজ সাজানো থাকবে। আমার কাজিনরা নাচবে, কেক ধরবে, আপনার জুতো চুরি করে টাকা নেবে, হই হুল্লোড় হবে। আর আমার অনেক শখ জানেন, পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার। পালকির ব্যবস্থা থাকবে। আর বিয়ের প্রথম 1 মাস আমি একদম নতুন বউয়ের মতো সেজে থাকবো। উৎসবের আমেজ অনেক দিন ধরে থাকবে, তবেই না বিয়ের আসল মজা। বাহ, বিয়ে নিয়ে তোমার এত স্বপ্ন? কেন, আপনার স্বপ্ন নেই? আছে, তবে আমার স্বপ্ন তোমার চেয়ে এক ধাপ এগিয়ে। তাই? সেটা কি রকম? মানে হচ্ছে, আমার সব স্বপ্ন শুধু বাসর নিয়ে। কথাটা বলে ইফিসেল হাসলো অনেক। নোরা চোখ উঁচু করে বলল, ধুর, আপনিও না। তবে বাসর নিয়ে আমারও স্বপ্ন আছে। তাই? কি স্বপ্ন শুনি? আমাদের বাসর হবে খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে কেন? চাঁদ, তারা, মেঘ সবাইকে সাক্ষী রেখে এক কথায় প্রকৃতির সাথে মিশে যাওয়া। আর যদি সেটা নৌকায় হয় তাহলে তো কথাই নেই। মাঝ নদীতে খোলা আকাশের নিচে চারপাশে শুধু ঢেউয়ের খেলা, আর ওপরে তাকালেই ভাসমান সাদা মেঘের ভেলা। কতটা সুন্দর পরিবেশ একবার ভেবে দেখুন। আমরা নৌকাতেই করবো? নৌকা ডুবে যাবে না? অনেকের উত্তর শুনেই নোরার সব অনুভূতি উধাও হয়ে গেল। মুখটা গম্ভীর করে আচমকায় অনেকের বুকে পিঠে কিল দিতে শুরু করলো সে, আর বলল, ছি, আপনি এত খারাপ কেন? অনেক হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা, সরি, আমি তো শুধু বাস্তবতার কথা বললাম। এত বাস্তবতার কথা বলতে কে বলেছে আপনাকে? নোরার নাকের ডগা রাগে গোলাপি হয়ে গেছে। অনেক পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে বলল, আচ্ছা সরি মিষ্টি পরি, তারপর বলো, আর বাসর নিয়ে তোমার আর কি কি স্বপ্ন? এখন আর বলতে ইচ্ছে করছে না, মুড নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা ঘুরতে কখন বের হব? সবাই তো চলে গেছে। ভেবেছিলাম তো আমরাও বের হব, কিন্তু সেটা এখন আর ইচ্ছে করছে না। ঘর পুরো ফাঁকা, এখন শুধু মক্কা। উফ, ফাজলামি করবেন না। আমি শ্রীমঙ্গল কখনো আসিনি। প্লিজ, ঘুরতে যেতে চাই। তোমাকে এই অবস্থায় বাইরে নিয়ে গেলে মানুষ আর চা বাগান দেখবে না, সবাই শুধু তোমাকেই দেখবে। সেটা কি আমার সহ্য হবে? তার চেয়ে ভালো ঘরে বসে আমি একাই দেখি। নোরা লজ্জায় লাল হয়ে বলল, হ্যাঁ,
আমি ঘুরতে যেতে চাই, প্লিজ চলুন না। যাবো তো মিষ্টি পড়ি, সেই জন্যই তো সাইকেল ভাড়া করে এনেছি। রাতের মতো সাইকেলে করে আমরা পুরো শ্রীমঙ্গল ঘুরে বেড়াবো আজ। তুমি সামনে বসবে আর আমি পেছনে। নোরা চোখ বড় বড় করে বলল, সত্যি? সত্যি? তাহলে দ্রুত চলুন না প্লিজ, প্লিজ, আমি সাইকেলে চড়বো। চলো। সবাইকে নিয়ে ওরা সর্বপ্রথম ঘুরতে গেল বিটি আর আই, যেখানে সচক্ষে চায়ের প্রস্তুত প্রণালী দেখা যায় এবং সেই সম্পর্কে জানা যায়। নোরার সেখানে গিয়ে মনে হলো এসব শিখে তার কি লাভ। সে চা খেতে ভালোবাসে, বানানো টানানো তার সাধ্যি না। তবে জায়গাটা নোরার ভালোই পছন্দ হলো। সুন্দর কিছু জায়গায় ছবি তুলল। তারপর ওরা চলে গেল নীলকণ্ঠ টি কেবিনে, সেখানকার ফেমাস 7 রঙের চা খেতে। 1 কাপ চায়ের মূল্য 50 টাকা। দাম শুনি নোরার ইচ্ছে হলো একবার খেয়ে দেখার। তবে 85 টাকার সেই 7 রং চায়ের থেকে 10 টাকার দুধ চাটাই নোরার বেশি পছন্দ হলো। ওরা এখানকার ফুচকাও খেলো। নোরার মনে হচ্ছিল এত দারুণ ফুচকা সে জীবনে খায়নি। এই 2 জায়গা ঘুরতে ঘুরতেই বিকেল হয়ে গেল। অনেক তারপর ওকে নিয়ে গেল নূরজাহান টি গার্ডেনে। যাওয়ার পথে অনেক বলেছিল এইটা নাকি সিলেটের সেরা উঁচু নিচু পাহাড়ি চা বাগান। জায়গাটায় গিয়ে নোরা এই কথার অর্থ বুঝল। এক কথায় চোখ ধাঁধানো সুন্দর জায়গা। চা বাগান যে এত সুন্দর হতে পারে এখানে না এলেই নোরা ধারণা পেত না। গ্রুপের অন্য সদস্যরা নিজেদের মতো ঘুরছে, নোরা আর অনেক ঘুরছে আলাদা। একসময় অনেক বলল, এসেছিলাম গ্রুপ ট্যুরে, অথচ হয়ে যাচ্ছে মিনি হানিমুন। ব্যাপারটা দারুণ না? থ্যাংক ইউ নোরা, এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। নোরা জবাব না দিয়ে শুধু হাসলো। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, চারিদিকে ঠান্ডা বাতাস, একটু পরপর মেঘের গর্জন, বৃষ্টির পূর্বাভাস সম্পূর্ণ পরিবেশটা মাতিয়ে রেখেছিল। অনেক নোরা সাইকেলটা পার্ক করে একটা নিরিবিলি জায়গায় বসলো। নোরা গাছের সাথে হেলান দিয়ে বসলো আর অনেক ওর কোলে মাথা রেখে একদম শুয়ে পড়ল। ওদের চতুর্দিকে উঁচু নিচু পাহাড়, চা পাতার তরতাজা সুগন্ধ, নীল আকাশে জমাট মেঘ আর মন মাতানো বাতাস, এক কথায় মনের মতো পরিবেশ। নোরা অনেকের মাথায় হাত বোলাতে বোলাতে আনমনে গান গাইছিল। তার গানের কণ্ঠ খুব একটা সুন্দর না, তবে অনেকের কাছে সেই কণ্ঠ অতুলনীয় মনে হচ্ছিল। আর নোরা এত সুন্দর করে ওর চুলে বিলি কেটে দিচ্ছিল। অতিরিক্ত আরাম পেয়ে অনেক কখন যে ঘুমিয়ে পড়লো নিজেও টের পেল না। ওর ঘুম ভাঙলো বৃষ্টির পানিতে। হুট করে শুরু হলো তুমুল বর্ষণ। অনেক উঠে বসতেই নোরা একেবারে দাঁড়িয়ে লাফানো শুরু করলো। চা বাগানের বৃষ্টির সৌন্দর্য দেখে তার ভীষণ ভালো লাগছে। বৃষ্টি স্নাত স্নিগ্ধ নোরাকে দেখতে অনেকের চমৎকার লাগছিল। নোরা উপভোগ ধরেছে বৃষ্টি, আর অনেক উপভোগ করছে নোরা। লাল টুকটুকে দুষ্টু মিষ্টি চঞ্চলবতী নোরা হঠাৎ কোথা থেকে যেন বিরাট একটা কচুপাতা জোগাড় করে আনলো অনেক। সেই কচুপাতার ছায়ায় নোরাকে টেনে নিয়ে একটা নিরাপদ জায়গায় দাঁড়ালো। নোরার মন খারাপ করে বলল, এখানে কেন আনলেন? ভিজে যাচ্ছিলে তো। জিততেই তো ভালো লাগছিল। বুঝেছি, ভালো লাগছিল, কিন্তু এখন ভেজা উচিত হবে না। রাতের বেলা ভিজবে। রাতের বেলা কেন? এখন ভিজলে কি হয়েছে? নিজের দিকে ভালো করে তাকাও, তাহলেই বুঝতে পারবে। অনেক কথা বলল। অন্যদিকে তাকিয়ে বলল। নোরা নিজের দিকে ভালো করে দেখলো একবার। তার ভেজা শরীরে লাল শাড়িটা লেপ্টে আছে, দেখতে দৃষ্টিকটু লাগছে। নোরা লজ্জা পেয়ে বলল, সরি। ঠিক অনেক বলল, ইটস ওকে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তখন আমি তোমাকে নিয়ে ভিজবো। ততক্ষণ তুমি এখানেই দাঁড়িয়ে থেকো। আছে, কিন্তু ততক্ষণে বৃষ্টি থেমে গেলে? এই বৃষ্টি এত জলদি থামবে বলে মনে হয় না, আর তারপরেও যদি থেমে যায় তাহলে ব্যাড লাক। নোরা মনে মনে দোয়া করতে লাগলো বৃষ্টি যেন কিছুতেই না থামে। বৃষ্টিতে ভিজতে না পারলে কোনো আফসোস নেই, কিন্তু এইভাবে কচু পাতার নিচে অনেককে আশ্রয় করে দাঁড়িয়ে থাকতে নোরার দারুণ লাগছে। অনেক দুজনের মাথার উপরে কচু পাতাটা ধরে রেখেছে। একটু পর পর অন্য হাত দিয়ে নিজের ভেজা চুল, মুখ আর চুল মুছছে। কি যে সুন্দর দৃশ্য!
নোরার ইচ্ছে করছে তার শাড়ির আঁচল দিয়ে অনেকের মাথা মুছে দিতে, কিন্তু তার শাড়ির আঁচলটা তো আরো ভেজা। একটু পরপর দমকা বাতাসে দুজনের শরীরই কেঁপে উঠেছে। অনেক এক হাত দিয়ে নোরার কোমর ধরে ওকে কাছে নিয়ে আসলো। নোরা আরো কাছে এসে অনেকের বুকে মাথা রাখলো। বৃষ্টির ঝুমঝুম শব্দের সাথে অনেকের বুকে ঢিপ ঢিপ শব্দ। এর চেয়ে সুখের আর কি হতে পারে? সন্ধ্যা হয়ে যাওয়ার পর চারিদিক যখন ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি তখনও নামেনি। অনেক নোরা চা বাগানের এত বড় খেবড়ো মাঠপথ দিয়ে দৌড়াতে শুরু করলো। বৃষ্টির বেগ তখন আরো বেড়ে গেছে। দুজনে পাগলের মতো বৃষ্টি খেলায় মেতে উঠেছে। এই বৃষ্টি যেন বৃষ্টি নয়, সুখের বর্ষণ। অনেক নোরার হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।